সকালে ঘুম থেকে ওঠার পরে বারান্দায় গিয়েছিলাম আর বারান্দায় যেয়ে আমার গাছগুলোতে পানি দিয়েছিলাম। নতুন একটা গাছে ফুল এসেছে, এটা দেখে ইসরামণি অনেক খুশি হয়েছে। আর বারান্দায় অন্য যে গাছগুলো ছিল ধনিয়া পাতা সহ, এই গাছগুলোতে মাঝে মধ্যে একটু যত্ন না করলে গাছগুলো কিন্তু বড় হচ্ছে না। তো মাঝে মধ্যে পানি দিচ্ছি, আবার মাঝে মধ্যে রান্নাঘরের যে জৈব সারগুলো সেগুলো একটা বোতলে ভিজিয়ে সেখান থেকে একটু একটু করে পানি দিচ্ছি। তো এভাবেই গাছগুলোর টেক কেয়ার নেওয়ার চেষ্টা করছি আর রেগুলার অল্প অল্প করে টবের গাছগুলোতে পানি দিচ্ছি। এরপরই বিকালের দিকে চলে এসেছি রাতের জন্য রান্না করার জন্য। তো এই যে রাতের জন্য রান্না করব, তো এই মাছগুলোকে কেটে তারপরে লবণ হলুদ আর কয়েক চিমটি আটা মাখিয়ে ভেজে নিচ্ছি। আটা কিংবা চালের গুঁড়া মাখিয়ে যদি আপনারা যে কোনো মাছ ভাজেন তাহলে কোনো পাত্রেই লেগে যাবে না। আর আমি যে পাত্রে এই ভাজাভুজির কাজটা করছি এই পাত্রটা অলরেডি অনেক দিন ধরে তেলের কাজ করা হয়, তো এজন্যই হচ্ছে আর লেগে যায় না। যে পাত্রগুলোতে সবসময় তরকারি রান্না করি সেই পাত্রগুলোতে আমি কখনোই ভাজাভাজির কাজ করি না, তাতে করে ওই পাত্রগুলোতে লেগে যাবার চান্স থাকে। শুধুমাত্র যে পাত্রগুলোতে আমি ভাজাভুজির কাজ করি, এই যে এই টাইপের ফ্রাই প্যান কিংবা কড়াই, সেগুলোতে সবসময় মাছ টাছ ভেজে থাকি, এতে করে মাছগুলো ওতে লেগে যায় না। আর যে ট্রিক্সটা আপনাদেরকে বললাম যে একটু আটা অথবা কয়েক চিমটি চালের গুঁড়া দিয়ে নিলে কোনো কড়াইতেই আপনার মাছ লেগে যাবে না। তো এভাবে করে একটা সাইড যখন ভাজা হয়েছে তখন এগুলোকে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। রান্নার জন্য যে মশলাগুলো আমি ব্যবহার করব সেই মশলাগুলো তো আগে থেকেই ফ্রোজেন করে রাখা ছিল ফ্রিজে। তো রান্না করার কিছুক্ষণ আগে সেই মশলাগুলো বের করে নিয়েছি। ফ্রিজের নরমালে 15 দিনের মশলাটা আমি সবসময় রেখে দেই আর 15 দিন পরে ডিপ থেকে আবার নামিয়ে নেই। তো আজকেও তেমন ডিপ থেকে নামিয়ে নিয়েছি। আর এই মশলাটাই দেখা যাবে আগামী 15 দিন নরমালে থাকবে। আর মশলাগুলো আমি যেভাবে বেটে রাখি তাতে করে নষ্ট হয় না। মশলার সঙ্গে আদা রসুন ধনিয়া জিরা সব কিছু একসাথে দিয়ে যদি বেটে নেওয়া হয় তাহলে দেখবেন যে ওই মশলাটা অনেক দিন ভালো থাকে। আর যদি এই মশলাগুলোকে আলাদা আলাদা আমি সংরক্ষণ করতাম তাহলে দেখা যেত যে এটা নষ্ট হয়ে যেত কিংবা অনেক দিন হয়ে গেলে এটার স্মেলটাও ভালো থাকতো না। তো এই যে কথা বলতে বলতে যে কাটা মশলাগুলো দিয়েছিলাম, এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলোর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়েছি যাতে পেঁয়াজটা খুব দ্রুত ভাজা হয়ে যায়। আজকে যে মাছটা রান্না করছি এই মাছটা ঢাকার বাজারে তুলাডান্ডি নাম বলে, তবে এই মাছটা রান্না করলে খেতে বেশ ভালো লাগে। অন্যান্য সামুদ্রিক মাছের মতো এটাতে কোনো ব্যাড স্মেল নেই, তো আমার কাছে বেশ ভালোই লাগে। তো এখন হচ্ছে মশলাটা দিয়ে দিয়েছি। আর এই মশলাটা যখন আমি বেটে রাখি আরেকটা উপাদানের কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, এর মধ্যে আমি কিছুটা পরিমাণ শুকনা মরিচ দিয়ে নেই। শুকনা মরিচে যেটা হয় যে তরকারির কালারটাও সুন্দর হয়। তো এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। জাস্ট 2 থেকে 3 মিনিট মাছগুলোকে কষিয়ে নিলেই হবে। বারবার মশলা বেটে ফ্রিজে রাখা আমার জন্য অনেক বেশি ঝামেলার মনে হয়, তাই একবারে মশলা বেটে অনেক দিনের জন্য সংরক্ষণ করলে দেখা যায় রান্নার সময় আমার কম দেওয়া লাগছে। অনেক দিন হয়েছে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে না। আমার আরও একটা চ্যানেল অলরেডি ইউটিউবে আছে, আপনারা জানেন নিশ্চয়ই। তো ওই চ্যানেলটাতে রেগুলার কাজ করা হচ্ছে, এটাতে একটু ইরেগুলার কাজ করতে হচ্ছে, কারণ একই সাথে দেখা যায় একটার বেশি ভিডিও প্রতিদিন তো শ্যুট করা সম্ভব হয় না। তো আমি আসলে একটু গোছগাছ করে নিচ্ছিলাম যে এই চ্যানেলে এখন থেকে রেগুলার কাজ করব। মাছগুলো কষিয়ে নিয়েছি, এখন কষিয়ে নেওয়া মাছগুলো আমি তুলে নিচ্ছি। একটু সাবধানে উঠিয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায়। অন্যান্য সময়ে দেখা যায় যে যদি হাতে সময় কম থাকে তাহলে মাছগুলোকে ভেজেই তারপরে হচ্ছে যখন সবজিটা কষানো কিংবা সিদ্ধ হয়ে যায় সেই সময় মাছগুলো উপরে দিয়ে দেই। তবে হাতে যখন একটু বেশি সময় থাকে তখন রান্নাটা এভাবে করে থাকি, আর এভাবে করলে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মু অসুস্থ থাকলে নানি মাঝে মধ্যে এসে বাসায় তরকারি রান্না করতো, তো নানিকে দেখতাম এই সিস্টেমে মাছ ভেজে কষিয়ে তারপরে রান্না করতে।
আর এখন হচ্ছে সবজিগুলো দিয়ে দিয়েছি। আজকে ঢেঁড়সের তরকারি রান্না করছি, তো ঢেঁড়সগুলোকে কেটে তারপরে দিয়ে দিয়েছি। এখন কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ছোটবেলার টুকটাক অনেক স্মৃতি এখনও মনে আছে, এখনও মনে করে করে বিশেষ করে রান্নার ক্ষেত্রে মুরব্বিদের যেমন রান্না করতে দেখেছি সেরকম করার চেষ্টা করি। আম্মুর রান্না ওভাবে আমার দেখা হয়নি, কারণ যখন একটু বড় হয়েছি তখন পড়াশোনার খুব প্রেশার ছিল, তো এই জন্য রান্নাঘরেও আম্মু যেতে দিত না। দাদি কিংবা নানি যখন বেড়াতে আসতো তাদের রান্না দেখে একটু একটু করে শিখেছি, কারণ তাদের পাশে বসে থাকার জন্য একটু হলেও সুযোগ পেতাম। এখন আমার মেয়েটারও সেই বয়স, তো বাড়িতে যখন যাই দেখা যায় ও বুবু দাদি সবার পাশাপাশি বসে একটু দেখার চেষ্টা করে সবাই কী করছে। ঢেঁড়সের তরকারি রান্না করতে খুব বেশি সময় লাগে না, এই তরকারিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো ঢেঁড়সগুলো যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত এখন আরও কয়েক মিনিট এটাকে রান্না করে নিচ্ছি। আমার এই চ্যানেলে এখন পর্যন্ত অনেকগুলো ভিডিও আপনাদের জন্য আপলোড করেছি। যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তরকারিটা এ পর্যায়ে প্রায় হয়ে গেছে। আমি এর উপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন কষিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি, আর এই কাজটা করতে হবে 1 মিনিটের ভেতরেই। বেশি দেরি করলে দেখা যাবে যে যে ভাজা জিরার গুঁড়াটা দিয়েছি সেটা সেন্টটা চলে যাবে। তো এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো জাল করে চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। তরকারিটা এ পর্যায়ে রান্না করা হয়ে গেছে। আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকমই নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসব। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।